আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক এবং গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে আবার এসে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন শিরোনামে লেখা আছে শহীদদের লাশের উপর দাঁড়িয়ে ষড়যন্ত্র। আজকে আমার সঙ্গে আলোচনায় অংশ নেবেন আমির আলী হাওলাদার, চেয়ারম্যান বাংলাদেশ মুসলিম লীগ কমিটি। আমির আলী হাওলাদার ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে যে এই শিরোনামের উপর আপনি আলোচনা করবেন, শহীদদের লাশের উপর দাঁড়িয়ে ষড়যন্ত্র, কিসের ষড়যন্ত্র আপনি দেখতে পাচ্ছেন, একটু বলবেন? আসলে এটা ধরতে গেলে অনেক কিছু, কারণ ব্যাপার হলো কি, এই দেশটা নিয়ে, রাষ্ট্রটাকে নিয়ে 47-এর পর থেকে যখন ব্রিটিশ রাজত্ব করত, ব্রিটিশ রাজত্ব যাওয়ার পরে সেটা ভারতকে দেওয়া যাচ্ছে। ভারতের সেই ব্রিটিশদের অসমাপ্তি যে কাজটা, সেই কাজটা করার জন্য ভারতকে এজেন্সি দিছে। আচ্ছা, যে আমরা যেটা পারি না সেটা তোমরা করবা। কি করবা? মুসলমানদেরকে স্টিমগুলো চালাইবা। আচ্ছা, কেমনে? মুসলমানের ঐতিহ্য, মসজিদ, মুসলমানের খানকা, মুসলমানের মাদ্রাসা, মুসলমানের ঐতিহ্য যা যা আছে সেগুলি যেটা ব্রিটিশ পারে নাই সেটা কিন্তু মুদি করে দেখে একের পরে এক। আপনি জানেন না। আর একটা হলো যে যেটা মুদি পারে নাই সেটা আবার শেখ হাসিনা দিয়ে সমাধান করছে। একটা নতুন একটা জিনিস জানেন আপনার, যে ষড়যন্ত্রটা, আপনার একটা পিস টিভি নামে একটা টিভি চ্যানেল ছিল। আচ্ছা, আচ্ছা, জাকির নায়ক করছে। হ্যাঁ, জাকির নায়ক করতে। এটা কিন্তু শেখ হাসিনা বন্ধ করছে। সেটা বাংলাদেশের কেউই জানেন না। না, জানে, অনেকে জানে। অনেকে জানে, মানে জানে না। কারণ হলো কি, যেমন হোলি আর্টিজনে নাটক সাজিয়ে, হ্যাঁ, নাটক সাজিয়ে কিছু বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ছেলেদেরকে ধরে এনে একটা নাটক সাজেছে। এই নাটক সাজানোর পরে জঙ্গিবাদের নাটক সাজে একটা ছেলেকে বলাইছে যে হ্যাঁ, আমি জাকির নায়কের ভাষণ শুনি বা শুনছি। যখন বলছে যে জাকির নায়কের নাটক শুনি, ভাষণ শুনি, তখনই বড় ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। বন্ধ করো পিস্তি। তখন ষড়যন্ত্র করেছে, তখন এই মুদি দিয়া শেখ হাসিনা তখন সেই পিস টিভিটাকে বন্ধ করে দিয়েছে। কারণ এটা একটা ষড়যন্ত্র। ইসলাম মুসলমানদের উপর ষড়যন্ত্র, এটা মুসলমান ষড়যন্ত্র থেকে হাসিনা অংশ নিল। অবশ্যই নিছে। কেন? হাসিনার তো বুকপিট নাই। কিন্তু অনেকে তো হাসিনার তোষণ মোষণ করে, বলে যে হাসিনা সবকিছু করবেই তো। কেন বলো, হালুয়া রুটি যারা খাবে তারা তো কোনোদিন বলতে পারবে না। কেন বলো, ও যে আসলে ওর ইমান আছে কিনা তাই তো জানি না। হাসিনা যে মুসলমানদের শত্রু তা না, ও তো এই কথায় প্রমাণ হয় যে সে পিস টিভি বন্ধ করে দেওয়ার অর্থ হচ্ছে যে ইসলাম প্রচার বাংলাদেশে চলবে। শুধু উনি এইটাই না, আপনি দেখেন উনি প্রত্যেকটা জায়গায় আমাদের কোথায় কি না করছে। আমি একটা লাইনে আসতেছি, ষড়যন্ত্র। আমার দেশের পাট উৎপাদন হতো, পাট, এই পাটটা কি করতো কি পুরা ওয়ার্ল্ডে বাংলাদেশের মেড ইনে দিত। আচ্ছা, আচ্ছা। এই পাটটা করছে কি দিল্লি থেকে ডাম্পিং করছে। দিল্লি নিত কম দামে। এই কম দামে দিল্লি পাটটা নিয়ে মেড ইন বাংলাদেশের জায়গায় মেড ইন ইন্ডিয়া সিল মারতো পাটের উপরে। তখন এটা পুরো বাইরে দিয়ে ওখান থেকে ফরেন কান্ট্রির টানে তারা লাভবান হতো। আর ইন্ডিয়ার যে পাটটা আছে সেই পাটটা মেড ইন বাংলাদেশের সিল দিয়ে পাঠাইতো। কারণ কি? কারণ হলো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভালো মানের পাট হলো বাংলাদেশ। ও আচ্ছা, আচ্ছা। আর সবচেয়ে নিকৃষ্ট পাট হলো দিল্লি। তখন দিল্লি যেটা বাংলাদেশের সিল সেটা না দিয়ে দিছে বাংলাদেশ, ইন্ডিয়াটা সিল দিয়ে বাংলাদেশ, আর বাংলাদেশেরটা সিল দিয়ে দিব মনে করেন যে ইন্ডিয়া। আচ্ছা, আচ্ছা। এইভাবে গার্মেন্টসের ক্ষেত্রেও করতো। এইগুলো প্রশ্রয় কি হাসিনা দিল? হাসিনা তৈরি করতেছে, ওর বাবা করে গেছে, ও করছে। আমরা অ্যান্টি ডাম্পিং একটা আইন আছে, যেটা হচ্ছে যে বাংলাদেশের পাটজাত দ্রব্য ভারতের ওখানে প্রবেশে একটা সুবিধা দেওয়া হতো। সেই সুবিধাটা তুলে নেওয়া হয়েছে। ভারত আবার 5 বছরের জন্য তুলে নিয়েছে। না, ব্যাপক হইচই করছি। না, ঘটনা হলো এই সুযোগ সুবিধাটা ভারতকে দিয়েছে, কিন্তু আমার কৃষকদেরকে দেয় নেই। আচ্ছা, আমার কৃষক কিন্তু মারা যেত। আজকে মনে করেন যেখানে আন্তর্জাতিক কৃষকরা কি বোঝে না, বোঝার কোনো কারণ নেই। কারণ বাবু জানে যে পাট হয়েছে, পাট চলে না, কি করুন, বেচতে হবে, বেচতেছে, এই তো আর কি। কারণ এই যে একটা বড় ধরনের ষড়যন্ত্র, এই গেল আমরা এখানে এক ষড়যন্ত্র।
এরশাদের দিয়া রাষ্ট্রীয়ভাবে একটা করলো ষড়যন্ত্র। শেখ হাসিনা আসে আবার কি দেখেন লাশ, মনে করেন যাদেরকে গুম করেছে সেই লোকগুলি মারা গেছে না, তাদের লাশের সাথে শেখ হাসিনা রাজনীতি করেনি। কিরকম? দাঁড়ায়া, সে দাঁড়িয়ে না কিছু। এই যে গুম হয়েছে, আয়নাগড়ে হয়েছে, অমুকখানে তম হয়েছে, এই যে 770 জন মতন লোকের যারা নাকি আজকে মনে করেন চৌধুরী আলমের মতন লোক, আজকে মনে করেন যেখানে মনে করেন যে আপনার সেই আমাদের ওই পুরানা ঢাকার যেই আমাকে পুরানা ঢাকার যে মারা গেল বিএনপির, হ্যাঁ, ও এই মানে সব নাসিরুদ্দিন পিন্টু, এখানে মনে করেন ইলিয়াস গুম হয়ে গেছে। এই মানের ইলিয়াস, এই মানের লোকদের লাশের উপরে উনি বেইমানি করছে, ষড়যন্ত্র করছে। তারপর ছাত্ররা যে মারা গেল, এই গেল এটা। আসেন আপনি ওইটা। দ্বিতীয় কথা হলো, যখনই গুজরাটের কসাই বাংলাদেশে আসবে, সবাই আমরা নিষেধ করছি যে না, গুজরাটের কষা বাংলাদেশে আসতে পারবে না। এই বাংলাদেশে আসে শাপলা আগে মনে করেন যে আমাদের এই পরে এই যে কিছুদিন আগে বাইতুল মোকাররমের রণক্ষেত্রে, সেখানে আমাদের অনেক লোকদেরকে মারছে, হত্যা করছে। এই হত্যার নেপের দিকে এই শেখ হাসিনা। দ্বিতীয় কথা হলো, আসলে শাপলা চত্বরে বলছে হাজার হাজার লোক রক্ত মাইকা ছিল, যখন বোম্বিং পড়ছে বা কিছু পড়ছে, তারা উঠে পড়ে সবাই দৌড় দিচ্ছে। তাহলে এই রংগুলি শেখ হাসিনাই মাখায় রাখছে, লাল রং মাখায় রাখছে শেখ হাসিনাই। এই নাটকটা কেন করলো? সে লাঠির উপরের সাথে বেইমানি কেন করলো? এটাও ওই রয়ের চালাইতে এবং ইন্টারন্যাশনাল ভাবে রয়ের ইতে দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন করলো শেখ হাসিনা। যে কারণ হলো যে বাংলাদেশ থেকে যদি মেধা শূন্য করা যায়, তাহলে তাদের আধিপত্য বিস্তার করার জন্য একতরফাভাবে দিল্লি বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করবে। সেই সাথে 57 সেনা সে গেল। এটা আসেন 57 সেনা, এটা একটা বিশাল একটা কাহিনী আছে। এটা যেমন মনে করেন মইনু আহমেদ যখনই ইন্ডিয়াতে যায়, আচ্ছা, ওই সময় আবার আমরা বাংলাদেশে একটু চালের একটু ক্রাইসিস ছিল, তখন বাংলাদেশের ব্যবসায়ীরা 5 লাখ টন চাল ইম্পোর্ট করছে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, কিন্তু ভারত সেই চালটা আমাদেরকে দেয়নি। আচ্ছা আচ্ছা, মানে $320 ছিল, সেখান থেকে $420 করছে, $500 করে দাম বাড়াই দিচ্ছে, দেয় না। এটা করছে একটা ষড়যন্ত্র, বড় ধরনের ষড়যন্ত্র। সেকেন্ড টাইম মইনু আহমদকে নিয়ে গেছে আপনাকে দিল্লিতে, মইনু আহমদকে নিচ্ছে, কিছু বিচারপতি আপনি সামনে যাদেরকে নিচ্ছে, তাদেরকে নিয়ে তাদেরকে তো যে পত্রিকালয়ের যে এজেন্সি, এটা কিন্তু দিল্লির থেকে উৎপাদন হয়েছে। এটা আপনি জানেন না, কারণ এখানে এটা দিল্লি নিয়ন্ত্রণ করছে। এখানে কেমনি করছে? আচ্ছা, এখানে মনে করেন আমাদের বড় বড় যে সমস্ত সচিব কন, সেনাপ্রধান লাইনের যারা কন, অন্য যারা আছে সেনা কর্মকর্তা কন, অন্য যেগুলি আছে, এদেরকে পার্সোনালভাবে হামলা করে পার্সোনালভাবে দিল্লিতে ডাইকা নিয়ে তাদেরকে দিয়া সেই দিল্লির লাড্ডু তাদেরকে খাওয়া ট্রেনিং দিয়ে বাংলাদেশে আনতো। এবং সেই কারণে মনে করেন যে বাংলাদেশে এখন মনে করেন সেই তারা ওই যৌনকর্মী বানাবে জন্য পারমিশনটা চাচ্ছে তারা এখন, মানে এটাকে আরো নষ্ট করার জন্য। এই হলো এটা একটা। আরেকটা আসেন আপনার গেল, এটা আমাদের তো মইনু আহমদের পরে কি করলো, 6টা গোড়া দিয়ে দিল। এই গোড়া দাবড়াইয়া পিলখানা হত্যা করছে। এটা ভারতের দিল্লির প্রেসক্রিপশনে এই হত্যাগুলি হয়েছে। কারণ কি, 2001 সালে বড়াইবাড়িতে তারা পণ্ডিতজি করে আসছিল ভারত আমাদেরকে, হ্যাঁ, রাতের অন্ধকারে আমাদেরকে গুলি করতে আসছিল। এই গুলি করতে আসার পরে কঠিন ভাবে তারা ধরে গেছে, বা 200-300 লোকের মধ্যে আলসুন ফালায় তারা পলাইছে। তখন ওইটার প্রতিশোধ নিচে দেয়া আপনাকে পিলখানা হত্যা। এটা নাটকীয় ভাবে, শুধু ওইটা না, আমি আরো আছে শুনুন। আর এই করছে প্লান কি, মাঠ পরিষ্কার করছে সারা বাংলাদেশের কারা ভারত বিদ্বেষী, ইসলামপন্থী, দেশপ্রেম, এদেরকে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে তাদেরকে ওই পিলখানায় ওদেরকে দাওয়াত দিয়ে আনছে। তাদের ষড়যন্ত্র, হ্যাঁ, যে তাদেরকে দাওয়াত করে আনছে, সাইজ করে আনছে। যেমন গুলজার কিন্তু অন্যখানে ছিল, ওখান থেকে গুলজারকে নিয়ে আসছে। হ্যাঁ, ও তো র্যাবি ছিল, র্যাবির থেকে এখানে নিয়ে আসছে গুলজারকে। এই মানের মনে করেন প্রায় 50-60 জন চৌখোশ বিলিয়ন, যেমন শাকিল, ব্রিলিয়ান্ট যেমন শাকিল, হ্যাঁ, মেজর জেনারেল শাকিল, ও একটা অন্যরকম খুব ছিল, কিন্তু তাকে ষড়যন্ত্র করে
তাদেরকে এই পিলখানায় হত্যা করা হয়েছে। কারণ যদি আজকে পিলখানা যদি ওই সময় যদি শেখ হাসিনা যদি তাদের নাটক নাচা যেত তাহলে একটা লোকও মারা যেত না। হ্যাঁ, আচ্ছা, হয়তো 2-4 জন মারা যেতে পারে, এমনি সামনে আহত হইতো, কিন্তু তাদেরকে ঢুকতে দেয়নি। কি জন্য? ওই যে দিল্লির ষড়যন্ত্র, এবং এই দিল্লিতে কারা আছে, দিল্লির কসাই দ্বারা। এখন এই ষড়যন্ত্রের কারণে আপনার কি হাসিনাকে নিষিদ্ধ চান নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ চান? এই ষড়যন্ত্রের মেইন জাল হলো গিয়া বর্তমানে যে যেই দলটা নিয়ে তারা নামকরণ করেছেন, এই সমস্ত নামটাকে জরুরি ভিত্তিতে উচিত ছিল এই সরকারের আগেই এটাকে পদত্যাগ করানো। মানে এবং কি তার কি পদত্যাগ করানো, তার আপনার কাছে যেই তার নির্বাচন কমিশনে যে তার যে প্রতীক ছিল, সেই প্রতীকটাকে আগে বাতিল করা উচিত ছিল। নৌকা প্রতীকটা বাতিল করা ছিল। এক প্রশ্ন ছিল না, আপনি কি আওয়ামী লীগ নিষিদ্ধ চান নাকি হাসিনা নিষিদ্ধ চান? আপনি আরে ভাই, আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তো হাসিনা নিষিদ্ধ অটোমেটিক হয়ে যাবে। ধরেন হাসিনার তো একটা মামলা আছে, হাসিনা মামলা একা থাকুক, কিন্তু ষড়যন্ত্র করেছে বলছে। হাসিনার একটা মামলা আছে, সে এই ষড়যন্ত্র করছে এবং সে গুম খুনের সাথে জড়িত, এবং সে 57 লাশ সহ, সেনাদের লাশ সহ, শহীদদের লাশের উপর দাঁড়িয়ে সে দেশের ক্ষমতা চালানোর চেষ্টা করছে। এটা হচ্ছে হাসিনার অপরাধ। আওয়ামী লীগের অপরাধ কি? না, আওয়ামী লীগের অপরাধ না। কেন? যুবলীগ, ছাত্রলীগ, ক্যাডার লীগ, জুতার লীগ, যত লীগ আছে, এই সমস্ত লীগদেরকে উনি ব্যবহার করে কাজ করছেন। আমার প্রশ্ন তো আপনি এড়াই যাচ্ছেন। হাসিনার তো দোষ আছে, হাসিনার শাস্তি হবে না? হবে, বা আপনার মতে হবে বা হওয়া উচিত, কিন্তু আওয়ামী লীগের কি শাস্তি হবে? আওয়ামী লীগের হবে, কারণ সেটা বিচার বিভাগ আছে, বিচার বিভাগ তদন্ত করবে। অপরাধ কি নাকি হাসিনা? আপনি শুনেন, যদিও আপনার বাংলাদেশের যে কোনো একজন উপর, বাংলাদেশের চাপটা কেন আসে, এটা উত্তর দেন। যখন এই সরকার ছাত্রলীগ নিষিদ্ধ করলো, হ্যাঁ, কেন করলো? ছাত্রলীগের ক্যাডাররা যুবলীগ করলো না কেন? এই তো ওদের শৈশবের ভিতরে ভূত আছে, এই কারণে আওয়ামী লীগ করতে সাহস পায় না। আমি একটা কথা বলি, ধরেন আপনি দুটা পুকুর পাশাপাশি কাটা আছে, আপনি এসে বললেন যে এই পুকুরে কেউ গোসল করতে পারবে না, তো ওরা পরের পুকুরে চলে যাবে। তা আমি শুনছি যে ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে সব যুবলীগে চলে গেছে। যাক, এই সরকারের পক্ষ থেকে এত কাঁচা বুদ্ধি নিয়ে চললে হবে? না, সরকার তো চলে না, সরকারে চালায় ওই ষড়যন্ত্র করে। আমি বলছি, ধরেন আপনি এটা আমার সঙ্গে একমত কিনা যে সরকার নিষিদ্ধ করলে সব করবে, যত লীগ আছে, কিন্তু শুধু ছাত্রলীগ নিষিদ্ধ করে লাভ কি? ওই পোলাপানগুলো তো বলবে আমার মোস্টস মোটা হয়ে গেছে, আমি এখন যুবক হয়ে গেছি, আমি যুবলীগে আছি। না, এইটাই তো অন্তরালে এই কাম করছে। এবার আপনি আসেন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা সবাই বলতেছে। জি, আমরা গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে বা পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে আমরাও চাই যে আওয়ামী লীগের মতো এরকম দল রাজনীতি করার কোনো তাদের স্কোপ নাই বা তাদের কোনো ন্যায্যতা নাই। কিন্তু এখানে আপনাকে চিন্তা করতে হবে বিচারকের আসনে বসে। আপনি মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম, কিন্তু সেই আওয়ামী লীগের লোকজনগুলো তো আপনি মেরে ফেলতে পারবেন না। না, আমরা তো তাদের মারতে চাই না। আপনি মারে ফেলতে পারবেন না। আচ্ছা, তাহলে তারা যদি সবাই একটা মিটিং করে বলে যে কালকে থেকে আমরা ওলামা লীগ, মানে ওলামা লীগ হয়তো আছে, একটা নাম দিল খেলাফত লীগ, বা একটা নাম দিল কি বলে বাংলাদেশ কল্যাণ লীগ, এরকম বিভিন্ন নামের সাথে মিলে যায়। আমি মনে করি এইটাই নাম দিল যে বাংলাদেশ ছিল, বেশ ভালো কথা। জয় বাংলা লীগ, জয় বাংলা লীগ, আব্দুল আলী লীগ দিল। ধরেন আমার কথা শেষ করতে দেন, তারা যদি একটা জয় বাংলা লীগ নাও দেয়, তাহলে একটা সাধারণ নাম দেয় যে নিরাপদ বাংলাদেশ সাপোজ, তাহলে এটা কি রাজনীতি করতে পারবে না? না, করুক, আপত্তি নেই। পারবে কিনা? তাহলে আমি বলি, তাহলে যে ছেলেটার নাম হচ্ছে ডাকাইত, সেই ছেলেটার সাথে আপনি তো মেয়ে বিয়ে দিবেন না, যেহেতু আওয়ামী লীগ পচে গেছে, আওয়ামী লীগ তো নষ্ট হয়ে গেছে, আওয়ামী লীগ হাত পাও খোঁড়া হয়ে গেছে, হয়তো চলতো। কিন্তু আপনি যদি হঠাৎ করে আওয়ামী লীগের ইঞ্জিন চ্যাসিস চেঞ্জ করে দেন, আওয়ামী লীগের চেহারা পাল্টাই দেন, পরিষ্কার করে ধুয়ে ফেলে নতুন নামে দেন, তার নাম দিলেন শোভন, কিংবা তার নাম দিলেন সুকুমার, বা তার দিলেন চমৎকার এমন নাম দিলেন, তখন তো আপনি তার ময়লা পরিষ্কার করে দিলেন। না, এটা ঠিক না। কেন হলো, আমার কথা হলো, আগে আপনি আওয়ামী লীগের যেহেতু তারা কার্যক্রম, তাদের ছিল সন্ত্রাসী কার্যক্রম, আপনার শহীদের লাশদের বিরুদ্ধে এই বেইমানি একটা আসছি। যেমন ধরেন আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের যে নেত্রী যে অন্যায়টা করাইছে, এদেশের 2000 বাচ্চাদেরকে বা ছেলেদেরকে মারাইছে,
সেই জন্য তার দল কি এখন ঠিক তো আচ্ছা, আমি তো আপনাকে বলি নেতৃত্ব বাদ দিলাম, শাস্তি হয়ে যাক, আমি বলতেছি আওয়ামী লীগের কথা। আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করেন। আচ্ছা, আমি আবারও সেই কথা বলছি, নিষিদ্ধ ঘোষণা করলে লাভ না লস, আমি আপনাকে ব্যাখ্যা করে দিচ্ছি। দেখেন, আপনি যদি আমার কথা পছন্দ নয় তখন বলেন। ধরেন আওয়ামী লীগ আপনি নিষিদ্ধ করলেন না, এখন রাস্তাঘাটে হাটে মাঠে ঘাটে যে আওয়ামী লীগের কথা বলে সেই উল্টো গালি শুনে, আরে এমন একটা দলের নাম করেছে এই ফেলা। আওয়ামী লীগ কিন্তু স্বয়ংক্রিয়ভাবে পচে যাচ্ছে, একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের নামই মুখে নেওয়ার কায়দা নেই কি আওয়ামী লীগের গায়ে কলঙ্কের দাগ আছে। আচ্ছা, আপনি যদি সেই সুবিধাটা করে দেন, কালকে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিলেন, তারা নতুন নামে চলে আসলো, পরিষ্কার হয়ে গেল, নামই দিল পরিষ্কার দল, কথা। তখন আপনার যারা আওয়ামী লীগের প্রতি যাদের ক্ষোভ, আওয়ামী লীগ যে অন্যায় অবিচার করছে তাদের যে প্রতিশোধ নেবেন, শাস্তি দিবেন, সেই শাস্তি দেওয়ার বদলে তাদের পুরস্কার দেওয়া হয়ে যাবে না? না, কারণ আওয়ামী লীগের করা লোক, আওয়ামী লীগের তো যদি 100 জন লোক থাকে, তার 100 জনই তো আর খারাপ কাজ করে নাই। ধরেন 10 জনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ আছে, 90 জন তো ভালো আছে। এই 90 জনে একটা দল করলো, নাম দিল আগামীর বাংলাদেশ। ধরেন কথা আপনি আমার কথা চট করে উত্তর দিয়ে না, ঠান্ডা মাথা চিন্তা করেন। আমি জানি আপনি অনেক নাম দিল আগামীর বাংলাদেশ, এবং কারা দিল? যারা আওয়ামী লীগ করতো, বাট আওয়ামী লীগের হাসিনার ওই ফ্যাসিস্ট কায়দায় করতো না, তারা ভদ্রলোক, তারা তাদের কোনো গায়ে রক্তের দাগও নাই, তারা দুর্নীতিও করে নাই। এরকম 90 জন লোক নাম দিল আগামীর বাংলাদেশ। তাহলে সেখানে লোকজন ভিড় করবে না? যেহেতু টাকা পয়সা আছে, বিভিন্নভাবে তারা টাকা পয়সা দিয়ে দলটাকে দাঁড় করাবে, তাহলে ওই দলটা কি শক্তিশালী হবে কি না? আপনার কাছে মনে হয় যে না, এরকম ভাঙাচোরা কলঙ্কযুক্ত আওয়ামী লীগ বেশি দুর্বল থাকতো? কোনটা? আপনি হ্যাঁ কি না? না, আমি বলতেছি, আমি যেটা বলি শুনুন। কারণ আগে হলো যেহেতু আওয়ামী লীগের ভিতরে মনে করেন এখানে অ্যালার্জি আছে, পুরো অ্যালার্জি আওয়ামী লীগের ভিতরে। আপনি একটা ফোড়াকে জবাই দিয়ে পারবেন না, কিন্তু আপনি পুরো বডিটাকে আগে চেঞ্জ করতে হবে অ্যালার্জিকে। আপনার কথা আমি তো আবার বলছি, আপনার সাথে আমি একমত। দ্বিতীয় কথা, আপনারা একমত, টেকনিক্যাল কিছু কারণে, টেকনিক্যালটা বুঝি আমি। টেকনিক্যাল আপনি যেটা বলতেছেন যে এই আওয়ামী লীগ যদি ফিরিয়া যায়, যদি অন্য কোনো দল করতে পারে, যদি সে যদি তবা পড়ে, লাভ হবে কার? শোনেন, সে যদি তবা পড়ে এবং যদি এই ষড়যন্ত্র থেকে যদি বাঁচায়, এবং তার আমি বলছি, কারণ যদি তার ভিতরে যদি কোনো রকম তদন্ত বিভাগে, বিচার বিভাগে তদন্ত দেখলো যে এই লোকটির কোনো কালারে ছিল না, বা এই লোকটির কোনো দোষ নাই, বা এই লোকটি কোনো অপরাধ করে নাই, সে করতে পারে। আচ্ছা, এবার আপনি আসেন, আপনাকে বলি। একজনের নাম হচ্ছে আন্দু চোরা, তার দাদা না তার বাবা রাখছে জানি না, সে আন্দু চোরা, না আমি যে আন্দু চোরা, সে যত ভালো কাজ করে, সে কোনো চুরি করে না, সে সমাজ সেবা করে, সব করে। তার মনের মধ্যে একটা দুঃখ যে আমার নাম সে আন্দু চোরা। এখন আপনি তার প্রতিপক্ষ, সেও নির্বাচন করে, সেও রাজনীতি করে, তার নাম আন্দু চোরা, আর আপনিও করেন, আপনার নামটা সুন্দর। হ্যাঁ, এখন দেখা গেছে যে আপনি তাকে তার নামটা ডেবিট করে, তার নাম চেঞ্জ করে সুন্দর আলী নাম দিয়ে দিন। না, সুন্দর আলী এটা হবে না। কারণ আজকে যদি এই জিনিস, আজকে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা হইতো, তাহলে মনে করেন এই যে প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব আজকে পলাইতে পারতো না। কারণ পারতো না এই জন্য, এবং অন্য যারা আপনি বারবার অন্য জায়গায় চলে যাচ্ছেন। আমি সব আপনার সাথে একমত। হ্যাঁ, যে প্রেসিডেন্ট চলে গেছে, পলাই গেছে, তার জন্য রাষ্ট্রপতির ভবন থেকে ফোন গেছে। রাষ্ট্রপতি তো হাসিনারই লোক। আমি সেই হাসিনার কথা যাচ্ছি না, আমি একটা অন্য বিষয় ডিসকাস করছি যে আওয়ামী লীগের নাম যদি যে কারণে ছাত্রলীগ নিষিদ্ধ করার কারণে ছাত্রলীগের কিছু হয় নাই, সবাই যুবলীগে জয়েন করছে। আপনার দরকার ছিল ছাত্র যুব সব লীগ দং, মানে আওয়ামী লীগ নামে যে দিয়ে আছে সমস্ত সবাইকে এক লগে আপনি বাদ দিলেন না কেন? আওয়ামী লীগ, হ্যাঁ সেটা তো ঠিকই আছে, আপনার বাদ দেওয়া, শোনেন আমার কথা, বাদ দিলে ভালো তো। আমার কথা শোনেন, সাথে সাথে উচিত ছিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা অন্য অন্য অঙ্গ সকল যেগুলি আছে সবগুলি কেন আপনি ওই সময় থেকে আপনি বাদ দিলেন না? আচ্ছা, এবার আপনি আসেন। আপনি তো নিশ্চয়ই থিওরি জানেন, তাই না? হ্যাঁ। কোনো কনসেপ্টকে কি কোনোদিন মুছে ফেলানো যায়? আপনি কনসেপ্ট মুছবেন কীভাবে? মুছতে পারেন যায় কিনা বলেন? যায় না তো। এখন আপনি আজকে আওয়ামী লীগের নামটা, আওয়ামী লীগ তো আপনি নিষিদ্ধ করলে কী হবে? আওয়ামী লীগ নামটাই নিষিদ্ধ করলেন, আপনি একটা ইরেজার। আপনি আওয়ামী লীগ লেখাটা মুছে দিলেন, ঠিক আছে? আগে যেমন আওয়ামী লীগ ছিল মুসলিম, মুসলিম লীগ, সে কালক্রমে এটা হচ্ছে আওয়ামী লীগ। আপনি মনে করেন আওয়ামী লীগ নামটা নিষিদ্ধ করে দিলেন, কিন্তু আওয়ামী লীগের যে কনসেপ্ট, আওয়ামী লীগের যে মানুষজনগুলো আছে, তাদের তো আপনি মারি ফেলতে পারবেন না। না না, তারা তো এই দেশের সন্তান। তাদের লাভ কি? না না না, আমার কথা শুনে, এই দেশের সন্তান লাভ হবে কোনো? না, লাভ আছে না। কি লাভ? তারা যখনই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এগুলি সমস্ত নিষিদ্ধ ঘোষণা করে, আমি আসতেছি, তারা যদি নিষিদ্ধ ঘোষণা আপনি করে দেন,
তখন তাদের একটা থাকবে যে না সামনের দিকে যে বাংলাদেশের রাজনীতি আমার করতে হয়, কিন্তু আমার পিছনের ওই কালার যাতে আমি না কোনো মতো না করতে পারি, আমি সুন্দরভাবে না করি তো জনগণ আমার সুন্দরভাবে তো করবে যারা 90% লোক দলটা করবে, তারা তো আওয়ামী লীগের ওই ফ্যাসিবাদী কৌশলের সাথে একমত না, ভালোভাবেই করবে। আমার কথা সেটা যদি উনি সুন্দরভাবে যদি বিচার বিভাগ তদন্ত করে দেখলো যে এরা আসলে এদের ভিতরে কোনো কালেম নাই, এরা কোনোদিনও এই করবে না, কোনোদিন করবে না, যায় নাই, করবে না, তারা যায় নাই, তাদেরকে সেই ক্ষেত্রে হলে এক জিনিস, সেটা এক জিনিস। আর একটা হলো যারা ওপেন যে আমার 2000 লোক যারা হত্যা করেছে, যেই লোকগুলি তাদের সংখ্যা কত আপনি জানেন? সেটা কত হবে? কত? 5%। আমি 5% হোক, 1% হোক, 2% হোক, যেটা হোক, 2% হোক, আমি যেটা হোক, কিছু আছে তো বাদ দেন। এই লোকগুলি কেন এখনো ফোকাস দেখে কেন তাদের গ্রেপ্তার করা হয় নাই? তাদের কেন আইনের আওতায় আনা হয়? কারে বলতেছেন? হ্যাঁ, কারে বলছেন? কেন এটা কেন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের পা কয়টা? বা বলে দুইটা, বা যদি সেটা মানুষ হয় দুইটা, আর যদি অন্য কোনো প্রাণীর সাথে তুলনা করেন তাহলে চারটা। কিন্তু চারটা তো 4 রকমের পা। তাই আমার ওই এই জন্যই তো বললাম যে শৈশবের ভিতরে ভূত আছে, কেন বলো আজকে প্রশাসনের ভিতরে যে ভূত। আপনি হলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিতেন? না, আমি লোক লাগে এই শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের যত কিছু আছে সব কিছু আমি এগুলি সব কিছু থেকে নিষিদ্ধ ঘোষণা করে তারপর আমি বিচার বিভাগ তদন্ত করে দেখতাম যে কে কে অপরাধ করছে, কে কে অপরাধ করে নাই। কারণ যে আপনি অপরাধ কোনোদিনও করে নাই তাকে আপনি কেন বিচার করবেন, আর যে অপরাধ করছে তাই কেন আপনি ছাড় দিবেন? আচ্ছা, এবার আমরা আগের প্রশ্নটাতে একটু আসি। ধরেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, সাপোজ, খেয়াল করেন আওয়ামী লীগকে এই ছেলের আসতে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করলেন মনে করেন। এখন আওয়ামী লীগের নিষিদ্ধ করলেন, ঠিক আছে, বিএনপি তো আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে না। তাহলে এই যে বিএনপি যে যুগপৎ আন্দোলন করলেন কত নেতাদের নিয়ে, এই যে গণতন্ত্র মঞ্চ থেকে 12 দল, ওখান থেকে এই দল সেই দল সবাই যে মিলে যে করলেন, এখন ছাত্ররা একটা মানে দাবি নিয়ে মাঠে নেমেছিল, সেটা অরাজনৈতিক দাবি কোটা, সেটা ছাত্রদের উপরে গুলি আসার কারণে ছাত্ররা বলছে যে আমরা এক দফায় গেলাম। এক দফাটা কি? শেখ হাসিনার বা পতন, বা এটাই সরকার পতন। তারা সরকার পতনের দাবি থেকে, তারা তো রাজনৈতিক দল না, তারা রাজনৈতিক দল কেবলমাত্র করলো। এখন সেখানে বিএনপি নিজেই স্বীকার করছে যে আমরা এই আন্দোলনের সাথে ছিলাম না। এখন বিএনপি তো নিজেই আওয়ামী লীগের নিষিদ্ধ করার পক্ষে না। ওই যে নিষিদ্ধ যারা নিষিদ্ধ নাই তারাই কেন পক্ষে না? ব্যাখ্যা দিচ্ছি আপনি তো বলেন, আপনার তো অনেক পরিচিতি আছে, আমি একটু ব্যাখ্যা দিই কেন নিষিদ্ধের পক্ষে না। এই জন্যই পক্ষে না, যখন দেখা যাচ্ছে যে বিএনপিকে জামাত ইসলাম আগের মতো পাশে নাই, জামাত ইসলাম এককভাবে দেশের ক্ষমতায় আসতে চায় ইসলামপন্থীদের নিয়ে, সেই সাথে যারা ছাত্র আন্দোলন করছে তারাও রাজনৈতিক দল করে বিএনপিকে কোণঠাসা করছে, তাদের কোনো অংশ ছাড়বে না। যেহেতু এই 3 পক্ষই দেখতেছে, জামাত, ছাত্র আন্দোলনের এনসিপি এবং বিএনপি, এই 3 পক্ষই দেখতেছে যে মাঠে এখন আওয়ামী লীগ নাই। এখন আমরা একজনের বিরুদ্ধে তারা বিরোধী দল সাজায় তাদেরকে প্রেশার রেজ করতেছে, প্রেশার দিচ্ছে এই কারণেই যাতে প্রত্যেকেই চাচ্ছে যে আমরা ক্ষমতায় যাব। তার মানে এখন তাদের মধ্যে কিন্তু ঐক্য আগের মতো নাই। ফলে যখন বিএনপি দেখছে যে আওয়ামী লীগ, জামাত ইসলাম যদি পাওয়ারে আসে তাহলে আমি একা জামাত ইসলামকে ট্যাকল করতে পারবো না, এদিকে এনসিপি তো আমার সঙ্গে আসবে না। তখন এই যে রিজভি বলছে যারা স্বচ্ছ ইমেজের আছে তারা যদি আওয়ামী লীগও করে থাকে তারা বিএনপিতে যোগ দেন, এরকম কিছু সোশ্যাল মিডিয়ায় দেখলাম। সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু অ্যাকচুয়ালি আওয়ামী লীগের সবাই তো অপরাধ করে নাই। যে 90% বলেন 80% বলেন তারা তো নিশ্চয়ই রাজনীতি করে, কিন্তু আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী আচরণের সঙ্গে তারা একমত ছিল না। তারা যদি বিএনপিতে সবাই ভালো ভালো করে রাস্তা খুলে দিলে, দরজা খুলে দিতে হুড়মুড় চলে আসে, তাহলে বিএনপি এককভাবে শক্তিশালী হয়ে যায়। এরকম দরজা তো এনসিপিও ভবিষ্যতে খুলতে পারে। যা আসেন, যারা ধোলাই করা পরিষ্কার করা আওয়ামী লীগ আসেন ভাই, জামাতেও বলতে পারেন। তো এই খেলাটাতে তো অন্য কেউ খেলে দিতে না পারে, এই জন্য আগেই বিএনপি খেলে দিছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না। আপনি বলেন না, কারণ হলো গিয়ে তারা তো এই যারা যেগুলি কথা তাদের কথা বলতেছেন, তারা তো প্রথম থেকেই তো এই লাশের উপরে তারা ষড়যন্ত্র শুরু করেছে। কারণ ষড়যন্ত্র লাশের উপরেই তো করতে হয়, প্রথম থেকে তো তারা শুরু করছে এটা। কারণ হলো কি, যখন দেখেন সংবিধানটা নিয়ে সংবিধান করা যাবে না, টুকুকে সরানো যাবে না, সচিবকে সরানো যাবে না, অমুক এটা করা যাবে না। কারণ এই যে তত্ত্বাবধান যখনই ছাত্ররা যখন আছে, ছাত্ররা এখানে যে মারাত্মক যারা প্রথম ধরনের ছিল
তাদের যে ষড়যন্ত্রের ভিতরে ছাত্ররা পড়ে গেছে কিন্তু, হ্যাঁ, যেই কারণে আজকে এই জুলাইয়ের গণ অভ্যর্থনা, জুলাইয়ের আন্দোলন, গণ অভ্যর্থন আজকে মানে একটা ইসের মুখের ভিতরে পড়ে গেছে, একটা ষড়যন্ত্র মুখের ভিতরে পড়ে গেছে। তাহলে সে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসা হচ্ছে না কেন? সরকার বলছে আমার কোনো নাই, ওই ষড়যন্ত্র মুখে কিন্তু পড়ছে তারা। কার জন্য বলতে শুনলাম সরকার বলছে যে আমাদের এখন ফান্ড নাই। তাই ষড়যন্ত্র যখন আগে আমরা যাচ্ছিল কেন উচিত ছিল, এই জন্যই তো যাদের রক্ত দিয়ে আপনি তার মানে কি, তার মানে এখন যারা নেতৃত্বে আছে, সরকারে আছে, তারা খুব অভিজ্ঞতা বা বুদ্ধিসম্পন্ন লোক না, তারা নিজে নিজে ঠেঙাঠেঙি করতেছে। এখন যদি সুসংগঠিতভাবে আওয়ামী লীগের যে আগের কৌশলগুলি আছে এবং আমাদের স্বচ্ছ ইমেজের নেতাগুলি আছে যাদের গায়ে রক্তের দাগ নাই, তারা যদি সুসংগঠিত হয়ে আবার সামনের দিকে আগায় আসে, আওয়ামী লীগ নামিয়ে হোক আর যে অন্য লীগিরা হোক, তাদের সাথে তো এরা পারবে না মনে হচ্ছে। না না না, আমার কথা শুনুন, কারণ এরা পারবে, শুনেন, যাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই ভাই, যেটা ষড়যন্ত্র চলতে থাকবে। তবে শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, একটা কাম করে চেয়ে গেছে, সেটা কি, বিভিন্ন দলের ভিতরে কিছু ভারতের দালাল তৈরি করে চেয়ে গেছে, যে দালালের কারণে সেই দালালরা আজকে এই লাশের উপরে দাঁড়িয়ে আজকে ষড়যন্ত্র করতেছে। আজকে যদি ওইগুলি না হতো তাহলে দেশপ্রেমিক দেশের চিন্তা করতো, তাহলে এই ষড়যন্ত্র তারা করতে পারতো না। কিন্তু আজকে তারা করতেছে, কারণ যে আজকে দেখছে যে এখন লাশ মারা গেছে, 2000 মারা গিয়েছে, একটা মানুষ মারা গেছে, আজকে মনে করেন বঙ্গবন্ধুকে হত্যা করেছে, কয়জন লোকের ফাঁসি দিচ্ছেন, কজন লোক মারা গেছে, হয়তো 7জন 8জন লোক মারছেন। 8জন মানুষ যদি মারা যাওয়ার পরে যদি এরকম 18-20 জন লোকের ফাঁসি হয়, তা তো কেউ দেখে নাই, শুনছেন। আর এটা তো আপনি ওপেন সারা ওয়ার্ল্ডের মানুষ দেখতেছেন যে অর্ডার দিচ্ছেন, গুলি করছে, আবার আইনে দেখাইতেছেন যে স্যার একজনকে গুলি করলে একজনই থাকে আর সবাই দৌড়ায় না। এই যে জিনিসটা, এর মধ্যে তো মানে আছে, কি এর মধ্যে তো মানে আছে, মানেটা হলো যে তাদের মোটিভ যখন আলট্রাসোনোগ্রাম করা হবে তখন আন্তর্জাতিক আদালত বলবে যে এই দেখেন ওদেরকে তাড়ানোর জন্য মারা হয়েছে, অতএব ওদেরকে সমূলে মারার জন্য মারা হয় নাই। না, ওই যে গুলি করছে সেজন্য, গুলি তো করছেই, গুলি করবে না, একজন মরছে, তার মানে কি, তার মানে এর মধ্যে মোটিভ পরিষ্কার হয়ে যাবে যে পুলিশ আসলে একজনকে মাইরে ওখান থেকে সবাইকে সরাই দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওরা যায় নাই। না না, এটা কি ছাত্রদের পক্ষে গেছে নাকি আওয়ামী লীগের পক্ষে? না না না, এটা দাবি কেন বা বললো এই জিনিসটা তো তারা তো যে যারা মনে করেন আজকে বাংলাদেশি যারা সোলজার ছিল, বাংলাদেশি পুলিশ ছিল, বাংলাদেশের এসবি, আর তারপর বাংলাদেশের মনে করেন যে আপনার আনসার ছিল, বিডিবি ছিল, সেনাবাহিনী ছিল, নৌবাহিনী ছিল, সবাই ছিল, সবার রাস্তা ছিল। কারণ যারা প্যারামিলিটারি ছিল যারা, তারা তো হোমানে ব্রাশ ফায়ার করছে। সেটা এই যে ছাত্র জনতা তাদের গায়ে গুলি করা মোটেই উচিত হয়নি, এবং এটা প্রুভ করা সম্ভব হতো বা প্রুভ করা যায়, কিন্তু পরবর্তীতে ছাত্র জনতা যেহেতু লিডিং নাই, ওখানে বুদ্ধি দেবার কেউ নাই, ছাত্র জনতা হাসিনা পালাই দেওয়ার পরে তাদের গণভবনে ঢুকে লাউ কদু চুরি মাছ চুরি করা দরকার ছিল কি? না, এটা তো ছাত্ররা করে নাই, এটা তো সাধারণ পাবলিক ছিল। আচ্ছা, এটা ওই সময়টা আন্দোলনকারীরা করছে ভাই, আন্দোলনকারীরা শোনো, ওই সময়টায় আপনি সেনাপ্রধান যে বুদ্ধির কাজটা করছেন, আমার দৃষ্টিতে আমি আসতেছি ভাই আপনার ওখানে। সেনাপ্রধান যদি ওই সময় যদি শেখ হাসিনাকে না পাওয়ার সুযোগ করে দিত, তাহলে ওখানে একটা চুলো বাগে পাইতো না, এক। দ্বিতীয় কথা হলো, সেনাপ্রধান এই যে তাদেরকে এই গণভবনের এই জিনিসটা করে দিয়ে খালি করে দিয়া হাজার হাজার লোকের মুভমেন্ট ওখানে গেছে, ওই পর্যন্তই সীমাবদ্ধ তারা করছে, কিন্তু আর অন্য রাষ্ট্রীয় কোনো জিনিসের ভিতরে ক্ষতি করে নাই। না তো আমার রাষ্ট্রের অনেক ক্ষতি। আপনি যখন বললেনই আমি একটু বলি, শেখ হাসিনা কি পালাই গেছে? হ্যাঁ, শেখ হাসিনা কি পালাই গেছে? তাহলে পালানো হয়েছে, শেখ হাসিনা তো পালায় নাই। করছে কি? শেখ হাসিনা রাষ্ট্র তাকে সরাই দিচ্ছে, যাত্রীবাহী বিমানের ট্রান্সপন্ডার অফ করে যাতে রাডারে ট্রেস করতে না পারে তাকে দ্রুত পার্শ্ববর্তী রাষ্ট্রে পাঠাই দেওয়া হয়েছে। শেখ হাসিনা পালাই গেছে মানে কি, পালাই গেলে কি বাঁচতে পারতো? না না না, কিন্তু উনি যে, আচ্ছা ওই প্রসঙ্গে গেলাম, পালাই গেছে না রাষ্ট্র পালাই গেছে সেটা এখন আমার কথা হচ্ছে, আমাদের ডেমনস্ট্রেশন যারা করেছে, ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থান করেছে, তাদের উচিত ছিল যে গণভবনের সামনে যায় ওখানে একটা বিক্ষোভ মিছিল করে একটা বক্তব্য দেওয়া। ওরা জানে যে শেখ হাসিনা এখন আর গণভবনের মধ্যে নাই, খবর পেয়ে গেছে, তাহলে ওরা যদি ওই কাজটা করতো তাহলে সেই অভ্যুত্থানকারীদের মোটিভ একরকম হতো, বিশ্ব দেখতো যে হ্যাঁ এরা একটা দাবি দেওয়ানোর ওখানে গেছে, তারা একটা বিপ্লবী সরকার গঠন করতো ইত্যাদি, ওখানেই শপথ নিত, ওইখানেই নিতে পারতো। তারা যে এই কাজটা করছে সেটা হচ্ছে গণভবনের মধ্যে ঢুকে
তারা মানে লুটপাট করছে, তাহলে কি এটা তাদের জন্য খারাপ হয়েছে না? তারা কি এটা বুঝছে? আপনি বুঝলেন তাহলে কি যারা যে আন্দোলন করছে তারাই ওইটার ভিতরে ঢুকছে না? যারা সারা জীবন যারা লুটপাট করে তারা ঢুকছে। আন্দোলনকারীরা ওখানে ঢুকে নেই, যারা নাকি সুবিধা আন্দোলনকারীরা ছিল। আমার কথা শুনুন, তারা ছিল, সবাই ছিল। আপনি আমরা এই তারা সবাই ছিল, কোথায় ছিল? তারা শাহবাগে ছিল। তারা এগুলো যাইতে পারে না, তারা গণভবন যাইতে পারে না, তারা বিভিন্ন গণভবন অভিমুখী আন্দোলনকারীরা যাইতে পারে না, ভাই যাইতে পারে নাই। শোনেন কারণ কি, যাওয়ার আগে কিন্তু শোনেন শেখ হাসিনা বাড়িতে 2টায়, কিন্তু 3টা, 3:30, 4টা গুলি। আপনার কথা আপনার সাথে আমি একটু বোঝানোর 4টার সময় কিভাবে গুলি বলি। আপনি বলতে চাচ্ছেন যেহেতু গণভবনের ভিতরে ঢুকে লুটপাট করছে সেহেতু ওরা আন্দোলনকারী না, এটা বলছেন না? আচ্ছা, এটা যদি না ঘটে, এরকম হতো যে গণভবনের ভিতরে না ঢুকে গণভবনের সামনে দাঁড়ায় সুন্দর করে মিছিল টিছিল করে বক্তব্য দিয়ে বীরের ভেসে চলে আসতো, তাহলে কি আপনি বলতেন নাকি যে ওরাই আন্দোলনকারী? না, আপনি জানেন না যে প্রত্যেক ভালো করলে ওরা না 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 আপনি জানেন না যে প্রত্যেকটা মানুষের ভিতরে এই যে 16-17 বছর আপনার যা করছেন, রক্ত টকবক করছে, ওরাই তো গেছিল। ওই যারা গেছে সারা জনগণের 18 কোটি জনগণ, শুনেন, টকবক রক্ত করাই তো গেছে, তারা গেছে, তারা বেশি কিছু ক্ষতি করে নাই। বলেন যে যারা অভ্যুত্থানকারীরা না না কেন বললো 18 কোটি জনগণই তো মনে করেন তাদের রক্ত টকবক করতেছে। তখন যেহেতু ওই সময় যদি শেখ হাসিনাকে পাইতো 1 টাকার চুল বাকি, যেহেতু ছাত্র জনতা গেছে, কেউ লুট করছে, সেটা ঠিক আছে, সব দায়িত্ব মোট এই যে পুরো মূল স্পিডকে আপনি দিবেন না, মানে যারা আন্দোলনকারী তাদেরকে আপনি না, পরবর্তীতে তারা আসছে তো তারা আবার রিকভারি করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, ভালো লাগছে, আপনার এই কথাটা আমার ভালো লাগছে। আচ্ছা, এখন কথা হলো যে এটা যদি করা হতো আর কি, তারা ওদের বিপ্লবী সরকার করতো, বা তারা ওদের কোনো স্বেচ্ছাচারী না করে লাউ মাও মাছ টাছ না নিয়ে তারা যদি তাদের আন্দোলনের মোটিভটাকে এভাবে রাখতো, তারা যদি ওইভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গে 32 না ভাঙ্গে, তো তারা যদি এটাকে দখল করে 32কে একটা আওয়ামী দুঃশাসনের একটা মানে কি বলে একটা নিদর্শন হিসেবে একটা জাদুঘর বানাইতো, তাহলে কি ভালো হইতো কিনা? আপনি কি বলেন? না, কেন বললো যে আপনি কি বলেন? আমার শোনেন, আমার আমি আসতেছি, আপনি জিতবার জন্য বলবেন না, জিতবার জন্য না, আমি ভালো হইতো কিনা? আমি জিতবার জন্য নট, এই জন্য না, আমার একটা অ্যানসারটা দেন, আমি আসতেছি। আমি ভালো হইতো কিনা? আমি ভালো 32 ভাঙচুর না করে, না ভালো 32কে যদি একটা মিউজিয়াম করা হতো, ভালো হইতো কিনা? আমি সুন্দর কথা, আপনি সুন্দর একটা কথা আপনি বলছেন যে 32 কেন ভাঙছে। আপনি গেলেন, আপনি ইন্ডিয়া বইয়া ফু দিবেন, ফু দিয়েছেন, এখানে আগুন জ্বলছে, সেটার জন্য দায়ী কে? আপনি দায়ী না, কি জনগণ দায়ী? কোনটা? আপনি তো ইন্ডিয়া বইয়ে ফু দিয়েছেন, এখানে আগুন জ্বলছে, আপনার 32 শেষ হয়েছে, তাহলে ফু দিয়েছেন কেন? শেখ হাসিনা যদি চালাক হইতো, হ্যাঁ, ফু দিত না, তাহলে আরো ফু দিয়েছে, সে এরপর ফু দিয়েছে, ফু দিয়ে আর ভাঙেন নাই কেন? কোনটা? 1 মিনিট আগে আপনি উত্তেজিত হবেন না না না, আমি বলেন, আপনি হাসিনা তো দেখলো এক ফু দুয়াতে 32 ভাঙলো, এটা তার পয়েন্ট প্লাস হলো, কিন্তু মাইনাস হয়নি, কিন্তু তার 32 ভাঙাতে আওয়ামী লীগের বা হাসিনার পয়েন্ট প্লাস হয়েছে, এটা মাথায় রাখবেন। এখন যদি মাথায় না থাকে তো রাখবেন কি? আর হাসিনা তখন টের পেলো যে একটা করে ফু দিলে একটা করে ভাঙে, হাসিনা তারপরে আবারও ফু দিয়ে তখন পিনাকি বা অন্যান্যরা কী বলছে, রাষ্ট্র প্রধান উপদেষ্টা কী বলছে জানেন? এটা কী বলছে বলেন তো? তোমরা আরে ভাঙাভাঙি করো না। কেন বলছে জানেন? হাসিনা ফু মারবে, আজকে বঙ্গভবন, কালকে শাহবাগ জাদুঘর, পরশুদিন 32, তারপরে বঙ্গভবন, তারপরে স্টেডিয়াম, তারপরে সব ভাঙবে, তাহলে লাভটা কার হবে? হাসিনাই তো লাভ হবে। এই যে আপনি যেটা কথা বলেন, হাসিনা ফু পরের ফুল তো ভাঙে না। আমি বলতেছি এখন এই ফুয়ের কারণে, এই যে হাসিনার এই বুঝলাম না, আপনি বিতর্ক করছেন কেন? হাসিনার পরের ফুতে ভাঙে নাই কেন? এই হাসিনা, এই জন্য তো আপনি নিষিদ্ধ ঘোষণা করতে হবে, তাকে নিষিদ্ধ ঘোষণা। আপনি ওইদিকে যাচ্ছেন কেন? নিষিদ্ধ ঘোষণা করতে হবে, আমি কি একমত না? হ্যাঁ, আমি একমত, কিন্তু আমি তো যেহেতু সংবাদ বিশ্লেষণ করতেছি, হাসিনা যখন দেখছে এক ফুতে 32 ভেঙে দিয়েছে, 32 ভাঙাতে এখন বুঝুক না বুঝুক, 32 ভাঙাতে কিন্তু এই আন্দোলনকারীদের পয়েন্ট প্লাস হয় নাই, আওয়ামী লীগের পক্ষে প্লাস। মানুষ কেউ না কেউ বলতেছে যে 32 ভাঙাটা ঠিক হয় না, এটা আমাদের স্বাধীনতা ইতিহাসের কিছু স্মৃতি এখানে আছে। এটাকে এমন করে জাদুঘর বানানো যেতে পারতো যে হাসিনার 15 বছরের ফ্যাসিবাদী আমলের তথ্য থাকতো, ইতিহাসের তথ্য থাকতো, স্বাধীনতা যুদ্ধের তথ্য থাকতো, কিন্তু এটা ভেঙে নির্মূল করে দিয়ে, বুলডোজারতে ভেঙে গুঁড়ো করে দেওয়ার অর্থ হচ্ছে স্বাধীনতা 71 পর্যন্ত ভ্যানিশ করতে চাইছে। এইটা গড়ে পড়তাই লস হয়েছে। কাদের লস হয়েছে বলেন তো? আপনি একটা জিনিস দেখেন, এই যে 32 ভাঙছে, এর পিছনে
কি নাটকীয় কাজ আছে দেখেন। কারণ সেই নাটকীয় আমি বলি শুনুন, 32 ভাঙা ঠিক হয়েছে? 32 না, 32 আচ্ছা, আপনি বলেন। 32 ভাঙা, আচ্ছা, আপনি বলেন, 32 ভাঙা। 32 আমার দৃষ্টিতে বা 32 ভাঙা ঠিক হয় না। এই 32 ভাঙছে কেনা, এটা একটু জরুরি। আসি আমি 32 ভাঙা ঠিক হয় না, 32টা ভাঙছে কেনা। খবর নিয়ে দেখেন, ওইলে ইসরায়েল এবং রয়ের এবং ইন্ডিয়া যৌথভাবে এটা ভাঙছে। আচ্ছা, আপনার সাথে একমত। আচ্ছা, তাহলে আপনি যে প্রথম কথাটা বললেন যে 32 ভাঙা ঠিক হয় নাই, এটা তো আপনি মানে ঠান্ডা মাথায় চিন্তা করেই তো বললেন। হ্যাঁ বলছি ভাই, 32 ভাঙা ঠিক হয় না, এটা আপনি কেন? অনেকেই বলে রাগের মাথায় ভাঙছি আমরা, যেহেতু আমাদের খেপাই দিছে। তা হাসিনা দেখছে যে আমি বললে তোমরা খেপো, হাসিনা কিন্তু থামে নাই, বারবার করে বলতেছে। পরে পোলাপানগুলোর মুরব্বীরা দেখছে যে হাসিনা তো চালাকি করতেছে রে, এবার তো ছেলেপেলেগুলো আরও কিছু ভাঙবে, পরে থামাই যায় তোরা ভাঙিস না। তার মানে কি গরম মাথায় কোনোদিন রাজনীতি হয় না? না না, আপনি গরম মাথায়, আপনি ওই গরম ভাতে আপনি কি শুনেন, আপনি কি আপনি গরম করবেন, মানুষের রক্ত নিয়ে হিলিমিলি খাবেন। আর এই দেশের মানুষ এখন আর এই সুযোগ আর বলবে না। কারণ হলো কি, বিগত 53 বছর আপনার লুটটা বেটা দেশটাকে খাইছেন, বাংলাদেশটাকে খাওয়াইছে পিছনে থেকে। এখনও ষড়যন্ত্র করতেছেন আপনারা যে কোনো মতে আবার সেই ভারতে আবার ষড়যন্ত্র করে। আচ্ছা, এবার দ্বিতীয় পার্টে আসেন। দ্বিতীয় পার্ট হচ্ছে, ধরেন হাসিনা পার্ট শেষ, ধরেন আওয়ামী লীগ তাকে বাতিল করেন, যাই করেন, নিষিদ্ধ করেন, করলেন, পার্ট শেষ। আওয়ামী লীগের লোকজন তো থাকবে, তারা হয়তো প্রথমে কিছু কিছু দলে ঢুকে যাবে, আর নারে নতুন করে দল করবে, সেটা বাদ দিলেন। কিন্তু এই যে এ এবং বির মধ্যে যুদ্ধ, আমি আওয়ামী লীগ বিএনপি বলতেছি না, বাংলাদেশের দুটো কনসেপ্ট আছে, কয়েকটা কনসেপ্ট আছে। একটা বামপন্থী কনসেপ্ট, একটা মৌলবাদী কনসেপ্ট, একটা আওয়ামী লীগের কনসেপ্ট, একটা বিএনপির কনসেপ্ট, ছাত্রদের কনসেপ্ট, বিভিন্ন কনসেপ্টের কিন্তু গণ্ডগোল আছে। এই পতাকা নামাই দিলে, একটা দল ধ্বংস করে দিলে বা নিষিদ্ধ করলে ওই কনসেপ্ট তো নিষিদ্ধ হবে না, তাই না? সেই কনসেপ্টের ব্যানারে বাংলাদেশের যতগুলি ইসলামপন্থী দল আছে, তারা কি ঐক্যবদ্ধ হতে পারছে? না, এখানে দুইটা আপনি এখানে যতই বলছেন দুইটা দ্বারা, একটা হলো মুসলিম, একটা হলো এন্টি মুসলিম, দুইটা দ্বারা। আচ্ছা, ওই জায়গায় আপনি আসছেন, আমি যেটা বলিনি শেষ করেন, আমি একটা শেষ করেন। আপনার এন্টি মুসলিমে আমি পরে আসতেছি, আগে আপনি মুসলিমেই আসেন। এই যে ইসলামপন্থী দলগুলি আছে, কতগুলি আছে? গোটা বিশেক তো হবে আছে। আচ্ছা, এই গোটা বিশেক কখনো কোনো একটা একই ইস্যুতে এক ব্যানারে এক মঞ্চে আসছে? আপনি দেখেন যে কোথায় তারা একই মঞ্চে আসে নাই, সেটা আমাকে দেখেন। আসতে পারছে কিনা এটা আসে নাই কোনটা দেখেন। কারণ বাবা, যেহেতু ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আপনি আঘাত দিয়েছেন, তারা শাপলা চত্বরে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। তাসলিম ইয়াসিন করছেন, তারা ঐক্যবদ্ধ করে তাসলিম ইয়াসিন পলাইতে বাধ্য হয়েছে। এবার আপনি এটা ক্লিয়ার। আচ্ছা, ইসলামপন্থীরা সবাই একটা ইস্যুতে, বিশেষ করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলামের সেন্সিটিভ ইস্যুতে আঘাত করলে সবাই এক হয়। শুধুমাত্র 20টা ইসলামপন্থী দল না, সমস্ত মুসলমানরাই এক হয়। এটা আমি এই জন্য এই আলোচনার লিস্ট থেকে সরাই দিলাম, কারণ এটা মুসলমানকে ইজ্জত নষ্ট করলে বা ক্ষতি করলে বা অপবাদ দিলে সব মুসলমানই এক হয়। তারা কিন্তু সমস্ত দলেরই লোক। আচ্ছা, এই যে আপনার ডানপন্থী দলগুলো, ধরেন বিএনপি, এই যে গণতন্ত্র মঞ্চের যে 6টা-5টা দল, আরও অন্যান্য দল যারা আছে বা যুগপৎ করছে, যাই করছে, তার মধ্যে আবার বামপন্থীরাও কিন্তু এই যুগপৎ করছে। তারা কিন্তু জাতীয় ইস্যু থেকে তারা একটা মঞ্চের নিচে আসতে পারে? তাদের ব্যাকগ্রাউন্ড দেখে নাকি পারে কিনা আগে? না, আমি ব্যাকগ্রাউন্ডটা দেখবোই, তারা আসবে না, আসতে পারে না, কোনোদিন পারবে না, মানে পারবে না। আপনি দেখেন, একটা জিনিস দেখেন, যারা এই সরকার, ফ্যাসিবাদ সরকারের পতনের জন্য যারা চেষ্টা করছে, কেউ যুগপৎ করছে, যুগপৎ ছাড়াও কিন্তু কেউ করছে। আমাদের মতো কিছু খুচরো দল আছে, গ্রিন পার্টি বাংলাদেশ বলেন, আরও অনেক দল আছে, মুসলিম সমাজ বলেন, তারপরে যা মানে আরও যে অনেক দল আছে না, বাংলাদেশের স্বাধীনতা পার্টি বলেন বা বাংলাদেশ গণমুক্তি পার্টি বলেন, বা আরও অনেক পার্টি আছে। তারাও কিন্তু একসাথেই এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, যুগপৎ না করলেও একসাথে করছে। কোনো সময় কি আপনি দেখছেন যে সকালবেলা মুখটা অজুরা করে, কুলিটা করে এই যে সমস্ত গণতন্ত্র মঞ্চ বলেন, এই যে মনে করেন যে এই 12 দল বলেন, এই যে বিএনপি বলেন, তারা কখনোই একদিনও বলছে যে ঠিক আছে আসো, যারা আমরা একসাথে এই সরকারকে পতন করেছি, যুগপৎ হোক আর অযুগপৎ হোক, আসো সবাই একসাথে কাজ করি, তারপরে আমরা যখন নির্বাচনের সময় আসবে তখন ভাগ বন্টন করে নেবো, আসো আমরা একসাথে কাজ করি, এরকম কোনো ডাক কোনো নেতাকে দেওয়া দেখছেন? না, তাহলে এটা আমরা ডাক দিয়েছি, আপনারা তো দিয়েছি, আমরা এখনো এটা আছি, কিন্তু অন্য যারা আপনাদের পার্ট তো আমি বলতেছি না, কিন্তু আপনাদের পার্ট তো বলছিলাম, আমি অন্য পার্টে আলোচনা করছি। আপনারা এবার কি দিয়েছেন? আপনারা যখন খেলাফত মজলিসে যখন ইফতার পার্টি করেন, তখন দেখা যাচ্ছে যে আপনারা যেগুলি পত্রপত্রিকায় যেসব দলের নাম ছাপা হয়, তাদের আপনার ইফতার দাওয়াত দিচ্ছেন, গ্রিন পার্টি বাংলাদেশে দাওয়াত দেন, মুসলিম সমাজ বলছে আমার দেয় নাই, ওই যে দেশ রক্ষা আন্দোলন দেয় নাই, কারণ কি আমাদের নাম তো পত্রিকায় ওঠে না। খেলাফত মজলিস দেয় কারে?
করে দেয় যে আপনার জামাত ইসলামকে। না না না, ওটা কিছু আমি যে জিনিসটা আমি আসতেছি, কারণ ঘটনা হলো আমরা প্রথম ঘোষণা দিচ্ছি খেলাফত মন্ত্রী যে আমরা আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলন যারা আছি সবাই প্রার্থী অন্তত দেশকে রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবো একসাথে, দেশের রক্ষার্থে। এখানে কোনো দল নাই, মানে কারা শুধু ইসলামপন্থী না সব দল, সবার সাথে আপনি সবাই ডাকেন নাই? আমরা ডাকতেছি, কারণ প্রত্যেকটা দলের সাথে আমরা মিটিং করতেছি। আপনি ডাকতেছেন না, বাংলাদেশে এই পর্যন্ত আমরা 10-12টা দলের সাথে, মানে এমনকি জামাতের সাথে পড়ছি। আচ্ছা, আগামীতে করবেন? আগামী করতেছি, এখন চলতেছে। ঠিক আছে, সেটা আমরা দেখার অপেক্ষা থাকেন। শোনেন, কারণ হলো সেকেন্ড টাইম হলো যে আমাদের ইসলামী যত দল আছে তাদের সাথে আমরা একভাবে বলছি যে অন্তপক্ষে আমরা নির্বাচনের সময় যাতে এক এক জায়গায় আমরা আমাদের এক একটা প্রতীক থাকে, আমাদের 10টা প্রতীক যাতে ইসলামী না থাকলে যেটা হাস্যকর, মানুষ যাতে সেটা না আসতে পারে। এই জন্য হলো আমাদের যে যেখানে প্রতীক থাকবে ওই একই প্রতীক থাকবে। শাসনতন্ত্র এই প্রতীক, দেওয়ালগড়ির এই প্রতীক, রিক্সা এই প্রতীক, ওই যে দেখা যায় যে ওই যে আপনার খেজুর গাছ এই প্রতীক, যারা যারা আমরা আছি প্রত্যেকের আমরা নির্বাচন কমিশনে একটা প্রতীক থাকবে। আমরা কথা বলছি আমির আলী হাওলাদার, চেয়ারম্যান বাংলাদেশ মুসলিম লীগ কমিটি এবং কেন্দ্রীয় কমিটি খেলাফত মজলিস। আমরা আলোচনার শিরোনাম রেখেছিলাম শহীদদের লাশের উপর দাঁড়িয়ে ষড়যন্ত্র। আমাদের সময় সংক্ষেপ থাকাতে আমরা আলোচনা এখানে শেষ করব। আপনি 1 মিনিট দেশ জাতির উদ্দেশ্যে কিছু বলবেন। আজকে আমি আশা করব ইনশাল্লাহ যাতে এই সরকার জরুরি ভিত্তিতে যাতে এই সমস্ত সমস্যা সমাধান করে এবং আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা করে, প্লাস শহীদ যারা আছে তাদের সুচিকিৎসা করে এবং যারা শাহাদাত বরণ করছে তাদের ফ্যামিলির থেকে একজন সরকারি চাকরির ভিতরে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হোক এবং অন্তপক্ষে লাশের উপরে দাঁড়িয়ে আপনার বেইমানি করবেন না, জনগণ আপনাকে ক্ষমা করবে না, জনগণ আপনাদের ক্ষমা নজরে দেখবে না। তাই আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আমরা ঐক্যবদ্ধভাবে দেশের চিন্তা করি, জনগণের চিন্তা করি। এই বলে আজকের মতন খোদা হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ সামনে আবার অদূর ভবিষ্যতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে ধন্যবাদ দিবেন না? ধন্যবাদ। আচ্ছা, দেশ জাতিকে ধন্যবাদ। শেষমেশ ধন্যবাদ পেয়েছি এবং সেই সাথে আজকে আলোচনা এখানে শেষ করছি। নানান বিষয়ে কথা হয়েছে, কথায় কথা বাড়ে এবং সেই কথাগুলোর পর্যালোচনা হয়। আশা করি আপনারা যদি কোনো আমাদের ভুল ত্রুটি থাকে সেটা শুধরে দিবেন, কমেন্ট করবেন এবং আপনারা যদি কেউ পলিটিক্স ক্লাবের অনুষ্ঠানে যোগ দিতে চান 2/2 পুরোনা পল্টন বিজয়নগর পাইন ট্যাঙ্ক থেকে সামনে আজিজ অফিসের দোতলায় আসবেন। আমরা অপেক্ষায় থাকবো আপনাদের সাথে আলোচনা করবার জন্য। আপনারা যারা বাংলাদেশ নিয়ে ভাবেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিয়ে ভাবেন। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। আমি চেষ্টা করছি সমস্ত রাজনৈতিক দলগুলোকে সমন্বয় করবার জন্য, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা হবার জন্য না, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকে তার নেতৃত্ব প্রতিষ্ঠা করবার জন্য আমি কাজ করে যাচ্ছি। যতদিন জীবনে বেঁচে থাকবো আপনাদের সেবা করতে চাই, আপনাদের নেতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চাই। ধন্যবাদ। আমার উপর কেউ রাখবেন না, আপনারা অভিমান করবেন না। আমি ডান বাম, ইসলামপন্থী বামপন্থী সকলের কথাই শুনি এবং সেখান থেকে সারমর্ম বের করে জনগণের জন্য একটি কংক্রিট বিষয় তুলে ধরবার চেষ্টা করি। আপনাদের পরামর্শ, অভিযোগ এবং আপনাদের মতামত কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।